ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুরুতেই আসন্ন বাজেটের খবর। আজ বসছে সংসদের বাজেট অধিবেশন। বৃহস্পতিবার পেশ হবে 2021-22 অর্থ বছরের বাজেট। এই অধিবেশন চলবে 12 কার্যদিবস। 3 দফা বিরতি দিয়ে চলবে 1 জুলাই পর্যন্ত। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিদিন 100 থেকে 120 জন সংসদ সদস্য উপস্থিত থাকার পরিকল্পনা করা হয়েছে। বসছে একাদশ জাতীয় সংসদের 13তম সংসদ সদস্য উপস্থিত থাকার পরিকল্পনা করা হয়েছে। বসছে একাদশ জাতীয় সংসদের 13তম অধিবেশন। করোনায় দ্বিতীয় বাজেট দিতে যাচ্ছে আওয়ামী সরকার। মহামারীর কারণে অধিবেশন বসবে মাত্র 12 কার্যদিবস। একজন সংসদ সদস্য 3 থেকে 4 কার্যদিবস অধিবেশনে যোগ দেবেন। সংসদে আসার আগে তাদের করোনা নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি যারা 2 ডোজ টিকা নিয়েছেন তাদের জন্য আমরা হয়তো 14 তারিখ থেকে আবার 4-5 দিন আমাদের চলবে, তখন আবার পুনরায় সবাইকে শেষ করতে হবে। আরো একটা গ্যাপ আমরা দেব, 28 তারিখ থেকে আমরা হয়তো 3 তারিখে সংসদ শেষ হবে। আমরা 3বার আশা করছি, আমরা 3টা ভাগে আমরা এই সংসদ পরিচালনা টাইম শিডিউলটা করেছি। প্রথম দিন চলতি সংসদের সদস্য আব্দুল মতিন খসরু ও আস্তামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনার পর অধিবেশন মুলতবি করা হবে। বৃহস্পতিবার বিকেলে 2021-22 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আমি আ.হ.ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা হবে মাত্র 5 দিন। আলোচনার সুযোগ পাবেন নির্ধারিত সংখ্যক সরকার ও বিরোধী দলের সদস্যরা। 10 দিনেই পাশ হবে আগামী অর্থ বছরের বাজেট। বাজেটে এবার গুরুত্ব পাচ্ছে করোনা মহামারী। পরিকল্পনামন্ত্রী জানান, টিকা আমদানিতে রাখা হচ্ছে বাড়তি বরাদ্দ। প্রচুর টাকা ধরে রাখা হয়েছে টিকার জন্য। প্রচুর টাকা দেওয়া হয়েছে বিভিন্ন অবকাঠামো উন্নত করার জন্য। ব্ল্যাঙ্ক চেক দেওয়া আছে না, বানানো নিয়ে আমি এই মুহূর্তে চিন্তা করছি না, বানাবো আমরা হয়তো কিছুদিন পরে। যদি আমরা চীন থেকে আনি বা রাশিয়া থেকে আনি, যদি চুক্তির মধ্যে একটা অংশ থাকে যে ঠিক আছে এখন নাম তৈরি করা যায় না, পর্যায়ক্রমে আপনারা আমাদেরকে টেকনোলজি ট্রান্সফার করবেন, আমরা বানাবো, সেটা হতে পারে। কিন্তু সেই চুক্তি তো আমাদের হয় নাই। বাজেট অধিবেশন চলাকালে কোন সংসদ সদস্য যাতে সংক্রমিত না হন তা বিবেচনা করা হয়েছে। দূরত্ব বজায় রেখে আসন বণ্টন করে দেওয়া হয়েছে। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনপিআরের মাধ্যমে রাজস্ব আয় লক্ষ্য না বাড়িয়ে ব্যয় লক্ষ্য বাড়ছে আগামী অর্থ বছরের বাজেটে। আর এই বাড়তি ব্যয়ের কারণে তৈরি হচ্ছে রেকর্ড পরিমাণ ঘাটতি। প্রায় 6,04,000 কোটি টাকা ব্যয় বাজেটে, আয় লক্ষ্য 3,92,000 কোটি টাকা। আর বাকি 2.2 লাখ কোটি টাকা 3 উৎস থেকে ঋণ করার লক্ষ্য অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের। প্রধানমন্ত্রী জনাব আ.হ.ম মুস্তফা কামালকে আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবার বিকেলে সংসদে 2021-22 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে সরকারের খরচ করার লক্ষ্য থাকছে 6,03,681 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের লক্ষ্যের চেয়ে প্রায় 36,000 কোটি বা 6.33% বেশি। খরচের 3,61,000 কোটি টাকা ধরা হচ্ছে উন্নয়ন বা পরিচালন খাতে, যার 62,000 কোটি টাকা যাবে অভ্যন্তরীণ সুদ পরিশোধে। আর বৈদেশিক ঋণের সুদে ব্যয় হবে 6,589 কোটি টাকা। অন্যদিকে উন্নয়ন ব্যয়ের লক্ষ্য থাকছে 2,37,078 কোটি টাকা। প্রবৃদ্ধিমূলক, সম্প্রসারণমূলক বড় বাজেট হবে এবং এর মূল উদ্দেশ্য হবে অর্থনীতির যে স্পিডটা একটু কমেছিল, ওই স্পিডটাকে রিকভার করে নিয়ে আসা আগের জায়গায়। ব্যয় মেটাতে 3,92,490 কোটি টাকা আয়ের লক্ষ্য সরকারের। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর লক্ষ্য 3,30,000 কোটি, যা চলতি অর্থ বছরের লক্ষ্যের সমান। যদিও এবারও বড় ঘাটতির মুখে সংস্থাটি। বাকি 62,000 কোটি টাকা আয় হবে এনবিআর বহির্ভূত, কর ব্যতীত এবং বৈদেশিক অনুদান থেকে। এনবিআর এর মাধ্যমে আয় লক্ষ্য না বাড়ায় ঘাটতি বাড়ছে বাজেটে, যা জিডিপির 6.2%। ঘাটতি মেটাতে বিদেশ থেকে ঋণ নেওয়া হবে 97,738 কোটি টাকা। আর অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের লক্ষ্য 1,13,453 কোটি। সরকারকে ব্যয় করতে হবে এবং প্রয়োজনে কোনো বিশেষ সময়ে ব্যয় করতে যেয়ে তাদের ডেফিসিট থেকে বাড়িয়ে দিতে হবে, কারণ রাজস্ব বাড়বে।
এবং এবছর সরকার সেটাই করছে। আমরা বলেছিলাম যে ব্যয়টাকে আরেকটু বাড়িয়ে, বাজেটের আকারটা আরেকটু বাড়িয়ে এটাকে 7% বা 8% মতো নিলে তাহলে সরকারের যেসব চাহিদা, জনগণের যেসব প্রত্যাশাগুলো সেগুলো মেটানোর জন্য পর্যাপ্ত তহবিল সরকারের কাছে থাকতো। বাজেটে মোট দেশীয় উৎপাদন জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে 7.2%, আর মূল্যস্ফীতি 5.3% আটকে রাখার পরিকল্পনা থাকছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল জাতীয় সংসদে জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। 6,03,000 কোটি টাকার বাজেটে এবার করোনা মোকাবিলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি সামলাতে এবারও বিশাল ঘাটতির বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। করোনার আঘাতে বিপর্যস্ত দেশের অর্থনীতি, উৎপাদনের চাকা ঘুরে প্রতিদিন অনেক মানুষ গরিব হয়ে পড়েছেন, কাজ হারিয়েছেন অনেকে। প্রবাসী আয় ছাড়া অর্থনীতির সব সূচকই নড়বড়ে। এমন অনিশ্চয়তার মধ্যে টানা তৃতীয় মেয়াদে বর্তমান সরকারের 13তম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। দেশের 50তম বাজেটের আকার 6 লাখ কোটি টাকার বেশি, যেখানে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে 7 ভাগের বেশি, আর মূল্যস্ফীতি 5.3% মধ্যে সহনীয় পর্যায়ে রাখার পরিকল্পনা করা হচ্ছে। করোনা মোকাবিলায় ব্যয় মেটাতে আয় বাড়ানোর লক্ষ্য সরকারের। বাড়ছে না করমুক্ত আয়ের সীমা, ঢালাও না হলেও থাকছে কালো টাকা করার সুযোগ। করোনা রোধ কতটা রাজস্ব সংগ্রহ সম্ভব তা নিয়ে অনিশ্চয়তা আছে। সেই বাস্তবতা মেনে আগামী অর্থবছরের জন্য এনবিআরকে 3,30,000 কোটি টাকার লক্ষ্য দেওয়া হচ্ছে। এনবিআর বহির্ভূত রাজস্ব আয়ের লক্ষ্য 16,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়নের জন্য থাকছে 2,25,000 কোটি টাকা বরাদ্দ। প্রকল্প বাস্তবায়নে এবার স্বাস্থ্য, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনকে গুরুত্ব দেওয়া হবে। মেগা প্রকল্পগুলো দ্রুত শেষ করতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে বাজেটে। আগামী বছর জুনের মধ্যে সপ্তাহে পদ্মা সেতু চালু করতে চায় সরকার। প্রকল্পের বাকি কাজ শেষ করতে বাজেটে 3,500 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। অন্যদিকে এবছর ডিসেম্বরের মধ্যে উত্তরটা দিয়াবাড়ি থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু করতে চায় সরকার। তাই বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে মেট্রো রেল প্রকল্পটি, যার পরিমাণ 4,807 কোটি টাকা। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে 32,000 কোটি টাকা। এটি মোট বাজেটের 7.4%। চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে 29,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে। সেই হিসেবে চলতি অর্থবছর থেকে আগামী অর্থবছরে বরাদ্দ বাড়ছে 3,484 কোটি টাকা। আগামী বাজেটে ঘাটতি ধরা হবে জিডিপির 6.2%। সেই হিসেবে আগামী অর্থবছরে অনুদান সহ বাজেট ঘাটতি 2,11,000 কোটি টাকা। আসন্ন বাজেটে মোট 49,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। কৃষি খাতে সর্বোচ্চ 9,500 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। দ্বিতীয় অবস্থানে বিদ্যুৎ খাতে ভর্তুকি বরাদ্দ 9,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন বাজেট ঘাটতি বেশি হলেও অসুবিধা হবে না, কারণ মানুষের আয় কিছুটা কমায়, মূল্যস্ফীতির আশঙ্কা কম। তাদের মতে বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধি হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সীমান্তের জেলাগুলোয় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বেড়েছে হাসপাতালে রোগীর চাপ। এদিকে দেশের 32টি সীমান্ত জেলার মধ্যে 19টি করোনা হাসপাতালে নেই কোনো আইসিইউ সুবিধা, আর 10 জেলায় হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নেই। জটিল করোনা রোগীদের তাই ছুটতে হচ্ছে বিভাগীয় বা রাজধানীর হাসপাতালে। সীমান্তের জেলা চাঁপাইনবাবগঞ্জ এখন করোনার হটস্পট। কঠোর লকডাউনের মাঝেই গত কয়েকদিন শনাক্তের হার 50-এর উপরে, অথচ জেলার 250 শয্যার সদর হাসপাতালে নেই কোনো আইসিইউ। করোনা রোগীদের জন্য আছে মাত্র 18টি বেড। জেলা সদর হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ায় অনেককে ফিরে যেতে হচ্ছে, আর জটিল করোনা রোগীদের রাজশাহী মেডিকেল বা ঢাকায় পাঠানো ছাড়া উপায় থাকছে না। রাস্তায় অধিকাংশ রোগী মারা যাচ্ছে এবং মৃত্যুর হার সাধারণত আইসিইউ না থাকার কারণে বেশি। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল যখন উদ্বোধন হয় তখন থেকে চাঁপাইনবাবগঞ্জ আইসিইউ এখন যায়নি। আমাদের এখানে আইসিইউ ফ্যাসিলিটি নাই, ভেন্টিলেটর নাই। সেই ক্ষেত্রে যারা আইসিইউ ফ্যাসিলিটি লাগবে তাদেরকে আমরা রাজশাহীতে রেফার করছি আর কি। আর যারা এমনি যাচ্ছে বা যারা ঢাকা যাচ্ছে তারা রাখা যাচ্ছে আর কি।
দেশে সীমান্তবর্তী জেলা মোট 32টি। এর মধ্যে 19 জেলায় করোনা হাসপাতালে নেই কোনো আইসিইউ, আর 10টিতে নেই কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা। সীমান্তবর্তী যে সরকারি বিকাশ অথবা উপজেলা হাসপাতাল আছে সেগুলো আমরা আইসিইউ ভেন্টিলেশন এই মুহূর্তে করতে পারবো না। যে সমস্ত পেশেন্ট আইসিইউ প্রয়োজন হবে সেগুলিকে ওই এলাকার যে সমস্ত মেডিকেল কলেজ আছে সেই সমস্ত মেডিকেল কলেজে পাঠাতে করা হবে। অ্যানেস্থেসিয়া মেডিসিন বিভাগের অনেক চিকিৎসক যারা অলরেডি ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিয়া অথবা এমডি ইন অ্যানেস্থেসিয়া অথবা এক্সপেরিয়েন্স অ্যানেস্থেসিয়া প্রাইভেট পাস করে বসে আছেন। অথবা আমরা এই যে ম্যানপাওয়ার, একটি রেডিমেড ম্যানপাওয়ারকে আমরা যত দ্রুত সম্ভব সরকারের উচিত তাদেরকে নিয়োগ প্রদান করা। দেশে করোনা সংক্রমণ বাড়লে গত বছর জন্য সব জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী, তবে সেই নির্দেশ এখনো বাস্তবায়ন হয়নি। আমাদের সরকারি স্থাপনার জন্য তাদের at least 10টি ডেডিকেটেড বেডের জন্য একটি সিপিআপ মেশিন অথবা একটি পাইপ মেশিন জোগাড় করা এবং স্থাপন করা উচিত। একটি চিকিৎসক অথবা একটি নার্সিং স্টাফকে আমরা যদি 2 থেকে 3 দিন তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করি তাহলে সহজেই এই বিষয়টিকে মোকাবিলা করা সম্ভব। দেশে মোট 64 জেলার মধ্যে বর্তমানে আইসিইউ সুবিধা আছে মাত্র 24 জেলার হাসপাতালে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোংলায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হলেও প্রতিদিন নমুনা পরীক্ষার ব্যবস্থা নেই। সপ্তাহে মাত্র 2 দিন করোনা পরীক্ষা করায় পাওয়া যাচ্ছে না সংক্রমণের সঠিক চিত্র। টেকনিশিয়ান না থাকায় এমন পরিস্থিতি বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা। উপজেলায় কঠোর বিধিনিষেধ আরোপের পরও উদাসীন বেশিরভাগ মানুষ। গেল শনিবার মোংলায় করোনা শনাক্তের হার ছিল 70%। সংক্রমণের সর্বোচ্চ হার হলেও এখানে করোনা পরীক্ষা করা হয় সপ্তাহে 2 দিন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নমুনা দিতে পারছেন না অনেকে। ভোগান্তির কারণে করোনা পরীক্ষায় আগ্রহ হারাচ্ছেন তারা। সকাল 8টায় আসছি সামান দেওয়ার জন্য করোনা শেষ করার জন্য, এখনো সিরিয়াল পাইনি। নিজস্ব টেকনিশিয়ান না থাকায় বেসরকারি ক্লিনিকের একজন টেকনিশিয়ান এনে সংগ্রহ করা হচ্ছে নমুনা। এতে প্রতিদিন করোনা পরীক্ষা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা। 2020 সাল থেকে আমাদের ল্যাব টেকনিশিয়ান ছিলেন, উনি টিআরএল তারপরে আমাদের এই পদটা শুরু হয়েছে। করোনা পরীক্ষা আমাদের এখানে একটা বেসরকারি হাসপাতাল আছে, সেখানে ল্যাব টেকনিশিয়ান আছে, তাকে এনে আমরা সরকারি দিকে আমাদের করি। এজন্য আমরা প্রতিদিন শুরু করতে পারি না। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সাথে জনসচেতনতার উপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। কমপ্লেক্স করতেছে এটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা মাইক্রো ব্যবস্থা করে যাতে সিস্টেমটা দিয়ে করতে। আমাদের হাসপাতালের টেকনিশিয়ানের অভাব আছে। আমি যে হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে সেই বিষয়টা টেকনিশিয়ানের অভাব হয়েছিল। আমাদের যখন মহোদয় চিকিৎসা মহোদয় কখন দিয়ে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলায় কঠোর বিধিনিষেধ চললেও সাধারণ মানুষের মধ্যে এখনো দেখা যায়নি তেমন সচেতনতা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদে বিরতি নিচ্ছে। ফিরে এসে আরো থাকছে। ডাক্তার সাবিরের রেডে লেলেছে আঘাতের চিহ্ন। পুলিশের সন্দেহ হত্যা করে পরিচিত। উপনির্বাচনের তফসিল ঘোষণাই হয়নি। এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচনী এলাকা ছেয়ে গেছে আগ্রহীদের পোস্টার, ব্যানারে। কেউ কেউ জনসংযোগও করছেন। তবে কেন্দ্র বলছে দলের ভূমিকা ও জনপ্রিয়তা বিবেচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে। মারা গেছেন কুমিল্লা 5 আসনের সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। আসলামুল হকের মৃত্যুতে শূন্য হয় ঢাকা 14 আসন। মাহমুদুজ্জামান চৌধুরীর মৃত্যুতে খালি হয় সিলেট 3 আসন। শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম থাকলেও করোনার কারণে তা হয়ে ওঠেনি। তবে এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে জুলাইতেই হবে এসব নির্বাচন। ঢাকার আসনটিতে আওয়ামী লীগের হয়ে প্রচার চালাচ্ছেন অন্তত 60 জন। সিলেটে মনোনয়ন প্রত্যাশী 12 জন, কুমিল্লায় কমপক্ষে 18 জন। নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই ব্যস্ততা বেড়েছে মনোনয়ন প্রত্যাশীদের। যখন কোনো পদ খালি হয় সেটা
জাতীয় নির্বাচনই হোক বা স্থানীয় সরকার নির্বাচনই হোক, সেখানে সবসময় আমাদের একের অধিক 10 থেকে 15, 20, 25, 30 জন পর্যন্ত প্রার্থী হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। মনোনয়ন তো চাইতেই পারে, যে দল করে সে মনোনয়ন চাইবেই, কিন্তু যে মনোনয়ন চাইবে তার নিজের মধ্যে একটা বোঝ থাকা দরকার যে সে যেই পদের জন্য বা যেই মনোনয়নের জন্য সে প্রত্যাশী, সেই জায়গাটার জন্য সে যোগ্য কিনা। নেতারা বলছেন অনেকের আগ্রহ থাকা স্বাভাবিক, কিন্তু চূড়ান্ত মনোনয়ন তিনিই পাবেন যিনি সবচেয়ে যোগ্য। আমরা প্রথমত 3টা বিষয় দেখি। 1 নম্বর হচ্ছে যে তিনি দলের জন্য তার অবদানটা কি। 2 নম্বর যে দায়িত্ব, এমপি হিসাবে দায়িত্ব পালনের জন্য তিনি সক্ষম কিনা। আর 3 নম্বর আমরা বিশেষভাবে দেখি কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে লোকালি আছে কিনা। সুতরাং এই ডজন ডজন প্রার্থী হলেই যে সেইগুলো আমলে নেওয়া হবে এরকম বিষয় কিন্তু একেবারেই না। এটা আমি দায়িত্ব নিয়েই বলতে পারি। মানব পাচারের দায়ে কুয়েতে কারাবন্দী সাবেক সংসদ সদস্য পাপুল। তার লক্ষ্মীপুর 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন নুরুদ্দিন চৌধুরী নয়ন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কলাবাগানে চিকিৎসক সাবিরা রহমানকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের ধারণা পরিচিত কেউই তাকে হত্যা করেছে। এই ঘটনায় 4-5 জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও রহস্য বের হয়নি। এদিকে ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানান সাবিরার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 50/1 কলাবাগান। সোমবার এই বাসা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক সাবিরা রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সুরতাহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে সাবিরার গলায় ধারালো অস্ত্রের 2টি বড় ক্ষত রয়েছে। পিঠে আছে আরো 3টি দাগ, কানের নিচেও আছে আরো একটি। পুড়ে গেছে 2 পা সহ শরীরের বিভিন্ন অংশ। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেলে হয় ময়নাতদন্ত। চিকিৎসকেরাও ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে জানিয়েছে। তার ময়নাতদন্ত হয়েছে, ময়নাতদন্তে ডক্টরসরা এখনো রিপোর্ট দেয় নাই, রিপোর্ট পেলে তো বোঝা যাবে। তবে প্রাথমিক দৃষ্টে শারীরিক যে সমস্ত ক্ষত, সেটা দৃষ্টে তো মার্ডার অবশ্যই হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ বুঝে নেয় পরিবার। কাউকে সন্দেহ করতে না পারলেও ঘটনার সুষ্ঠু তদন্ত চান তারা। মানে আমরা চাই দোষী ব্যক্তি শনাক্ত হোক এবং তার কঠোর বিচার হোক। যেন বিচারটা আমরা ঘটতেছে এবং আমরা সবসময় একই কথা বলি যে আমরা চাই এমন বিচার হোক যেন আর কোনো ঘটনা না ঘটে। তো আমার এই একই বক্তব্য, যেন আর কোনো ঘটনা না ঘটে। পুলিশ বলছে যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি ভেতর থেকে বন্ধ ছিল। অন্য কোনো দিক দিয়ে রুমের ভেতরে কারো ঢোকার আলামত পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে এই টেকনোলজির ব্যবহারের মাধ্যমে কাদের গমনাগমন হয়েছে বা কে এখানে গেছিল সেটা আমরা খুঁজে বের করার। সাবিয়ার স্বামী ও 2 সন্তান থাকলেও কলাবাগানে একাই থাকতেন। তার পারিবারিক কোনো কলহ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্য হাতির আক্রমণ আতঙ্কে দিন কাটছে সীমান্তবর্তী জেলা শেরপুরের 40 গ্রামের মানুষের। প্রায় পাহাড় থেকে খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে নষ্ট করছে ফসল, তছনছ করছে ঘরবাড়ি। জানমাল রক্ষায় নিজেরা রাত জেগে পাহারা দেয় এসব গ্রামের মানুষ। বন্য হাতির উপদ্রবে প্রায় নির্ঘুম রাত কাটে শেরপুরের সীমান্ত এলাকার বাসিন্দাদের। সারা বছরই গারো পাহাড়ের বিভিন্ন স্থানে হানা দেয় বন্য হাতির দল। সবশেষ 27 মে হাতির আক্রমণে মারা যায় পানিহাতা গ্রামের এক যুবক। স্থানীয়রা জানায়, ধান পাকার মৌসুমে বেড়ে যায় হাতির উৎপাত। ভারত থেকে বাংলাদেশে ঢুকে হাতির দল ক্ষেতের ফসল নষ্ট করে, ঘরবাড়িতে হানা দেয়, প্রাণ হারান অনেকেই। জানমাল রক্ষায় মশাল জ্বালিয়ে সাইরেন বাজিয়ে হাতির দল তাড়াতে হয় স্থানীয়দের। এটার মধ্যে তেল ডাললে এটা আগুন ধরায়া তখন উপর দিকে ঘুরাইলে পর শব্দ করে, শব্দ পায়া তখন হাতি সইরা যায়। স্কুল না পায়া পরে মনে করলেন আরো লোকজন এরা মশল টসল বানায়, এরা বাসি বুসি ফুবারে, পরে মনে করলেন অনেক কষ্ট হাতে তুলে। সরকারের কাছে এটা আমাদের আকুল আবেদন দাবি, যে আমাদের যাতে প্রতি বাড়িতে বাড়িতে একটা করে জক লাইট দেওয়া হোক। অন্য বছরের তুলনায় এবার হাতির আক্রমণ বেড়েছে। উৎপাত বন্ধে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারের পক্ষ থেকে সহযোগিতা এবং এ বিষয়ে আমাদের তৎপরতা আছে। আমাদের হাতি না,
এগুলো বর্ডার পার হয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা ভারতীয় সরকারের সাথেও এটি নিয়ে আমরা কোনো সমঝোতা চুক্তিতে যেতে পারি কিনা এই বিষয়টি আমাদের মাথায় আছে। শেরপুর সীমান্তে প্রায় 36 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বনভূমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো থাকছে। সিনোভ্যাকের করোনা টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জরুরি ব্যবহারে চীনের দ্বিতীয় টিকা এটি। টি-20 ও ওয়ানডে বিশ্বকাপে দল বাড়ছে। ভারতকে 28 জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। আগামী 1 জুলাই থেকে সশরীরে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে করোনা পরিস্থিতি অবনতি হলে পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় 15 জুন থেকে নেওয়া হবে বিভিন্ন বর্ষের স্থগিত পরীক্ষা। তবে বিশ্ববিদ্যালয়ের হল খুলছে না। এছাড়া করোনার কারণে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জট এড়াতে 6 মাসের সেমিস্টার কমিয়ে 4 মাস এবং বার্ষিক কোর্স পদ্ধতি 8 মাসে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নে নির্মাণের 15 দিন পরে ধসে পড়েছে কালভার্ট। এতে ক্ষোভ জানিয়ে ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। তবে চেয়ারম্যান দায় স্বীকার করে আবারও কালভার্টটি মেরামতের আশ্বাস দিয়েছেন। মুক্তাগাছা উপজেলার 3 নম্বর তারাটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে দামাবিল রাস্তায় 1,30,000 টাকা খরচে ইউড্রেন নির্মাণ করা হয়। তবে নির্মাণের 15 দিন পরেই ধসে পড়ে। অভিযোগ আছে কালভার্টটির ঠিকাদারি কাজ পান চেয়ারম্যানের এক আত্মীয়। নির্মাণ কাজে পরিমাণ মতো বালু সিমেন্ট না দেওয়ায় ঝরে পড়ছে ইটের খোয়া। শুধু এটি নয়, ইউনিয়নের বেশিরভাগ উন্নয়ন কাজে নিম্নমানের বলে দাবি এলাকার লোকজনের। কাঠকুট যা থেকে সব খুলছে, খোলার পরে বিষ দস্যা পড়ে গেছে। এর জন্য মেম্বার চেয়ারম্যান নেতা ফেতারা দুর্নীতি করে খাইতেছে। ব্রিজটা হওয়ার কথা রুডে, ব্রিজটা করছে ওই যে আরেকবার খেতে, যেটা হলো মাফের বাইরে বছর 3 হবে ওটাও করছে নতুন ব্রিজ, এটাও একই অবস্থা, এরকম দুর্নীতি করতেছে। সিস্টেম হইলো কাজের। চেয়ারম্যান তার নিজের লোকজন দিয়ে ইউনিয়নের উন্নয়ন কাজ করায় কোনো কাজই সঠিকভাবে হচ্ছে না বলে দাবি ইউপি সদস্যদের। তবে পুনরায় মেরামতের প্রতিশ্রুতি দিয়ে চেয়ারম্যান দাবি করেছেন সদ্য নির্মিত কালভার্টে ভারী যান চলাচল করায় ধসে পড়েছে। যে ঠিকাদার এই কাজটি নিয়েছে, এই ঠিকাদারকে অবগত করছি যে তুমি এটা দেখো, দেখা এটা কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে দাও। দায় স্বীকার করায় চেয়ারম্যানকে দ্রুত কালভার্টটি মেরামতের জন্য সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্বীকার করেছেন যে তিনি নিজে এটি মেরামত করে দেবেন এবং এর জন্য যা যা করার দরকার তিনি করবেন। যদি না করেন সেক্ষেত্রে আমরা রিটেন রিকমেন্ডেশনে যাব, আমরা সরকারকে ফরমালি জানাবো। তবে সরকারের প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি তৃণমূলের উন্নয়নে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় এক মুক্তিযোদ্ধা মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুকে ব্যথা নিয়ে মুক্তিযোদ্ধা নুরি খোদাকে মঙ্গলবার সকালে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রথমে তাকে বারান্দায় রাখলেও পরে কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনদের ডাকে কোনো চিকিৎসক এগিয়ে আসেননি বলে অভিযোগ তাদের। পরে নার্সরা একটি ইঞ্জেকশন দিলে 7:30টার দিকে মৃত্যু হয় তার। এ সময় চিকিৎসা অবহেলার প্রতিবাদ করলে তাদের মারধর করেন বলে অভিযোগ স্বজনদের। তবে চিকিৎসকদের দাবি, পর্যাপ্ত সেবা দেওয়ার পরও হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজনরা। তাও বল না, ডাক্তার ডাকার কথা বলে তাও বল না, কোনটাই শোনা আর মানে উর্দু মেজাজি অবহেলায় চিকিৎসার অবহেলায় সে মারা গেছে। সবাইকে অ্যারেস্ট কর এটা বলার সাথে সাথে ওইখান থেকে কিছু লোক আসলে আইসাই মার এদেন একটু বলে দেখেন দেন মাইরা দেন কি করছে। আমাদের এখানে দায়িত্বের কোনো অবহেলাই ছিল না। হাসপাতালে আসলে রোগী মারা যাইতেই পারে। মৃত্যুবরণ করার পর রোগীর সাথে থাকা লোকজন উত্তেজিত হয়ে আমাদের হাসপাতালের সিসিউ রুমে ভাঙচুর করে। সংবাদ একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর। চীনের উদ্ভাবিত করোনা টিকা সিনোভ্যাককে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার জরুরি ব্যবহারে এই অনুমোদন দেয় সংস্থাটি। WHO অনুমোদিত এটি চীনের দ্বিতীয় টিকা।
সিনোভ্যাক টিকার নিরাপত্তা ও কার্যকারিতা পর্যবেক্ষণে 5 মে থেকে বৈঠক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ। 18 বছরের বেশি বয়সী যে কেউই সিনোভ্যাক টিকা নিতে পারবেন। 2 থেকে 4 সপ্তাহের ব্যবধানে টিকা নিতে হবে। সিনোভ্যাক বায়োটেক জানায়, মে মাসের শেষ পর্যন্ত দেশে বিদেশে 60 কোটি ডোজ টিকা সরবরাহ করেছে তারা। এর আগে চীনের উদ্ভাবিত সিনোফার্মকে অনুমোদন দেওয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। বিশ্বে একদিনে 10,000 মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 4,32,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 35,75,000 ছাড়ালো। মোট আক্রান্ত 17 কোটি 18 লাখের বেশি। ভারতে সবচেয়ে বেশি 3,205 জন মারা গেছে। নতুন করোনা শনাক্ত হয়েছে 1,33,000 মানুষের। হরিয়ানা এ পর্যন্ত 75 জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা গেছে। চিকিৎসাধীন আছেন প্রায় 750। ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ 2,300 মানুষ মারা গেছে। করোনা ভাইরাস শুরুর পর এই প্রথম যুক্তরাজ্যে 24 ঘন্টায় করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেনি। যুক্তরাজ্যে মারা গেছে 246 জন। বিস্তার কমায় ইতালি ও সাইপ্রাসে খুলে দেওয়া হয়েছে বার, রেস্তোরাঁ ও জিম। নিষেধাজ্ঞা শিথিল করেছে সুইডেন সরকার। মিয়ানমারে সেনা অভ্যুত্থানে 4 মাস পেরিয়ে গেলেও থামছে না জান্তা বিরোধী বিক্ষোভ। মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন গণতন্ত্রপন্থীরা। সীমান্ত এলাকায় জান্তা বিরোধী মিলিশিয়াদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় লাউংলং শহরে পদযাত্রা করেছে বিক্ষোভকারীরা। ইয়াঙ্গুনেও বিক্ষোভ হয়েছে। এদিকে জান্তা বিরোধীদের গড়ে তোলা জাতীয় ঐক্য সরকারকে সমর্থন দিচ্ছে এসব জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর মিলিশিয়ারা। সেনাবাহিনীর ওপর জোর হামলা শুরু করেছে তারা। জাতিসংঘের হিসাবে কয়েক সপ্তাহে কায়া রাজ্যে সংঘাতে প্রায় 37,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত 840 বিক্ষোভকারীকে হত্যা করেছে। অক্টোবর-নভেম্বরে টি-20 বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ভারতকে 28 জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। মঙ্গলবার সভার পর জানানো হয় এই সিদ্ধান্ত। আর আগামীতে বিশ্বকাপে দল বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। আবারও ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এদিকে পরবর্তী 8 বছর চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালিয়ে যাবে আইসিসি। আইপিএল এর বাকি অংশ সেপ্টেম্বর-অক্টোবরে আরব আমিরাতে শেষ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু পরের মাসের টি-20 বিশ্বকাপ নিয়ে তাদের কি পরিকল্পনা? নিজ দেশে বিশ্ব আসর আয়োজন নিয়ে এখনো সংশয়ে বিসিসিআই। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাড়তি 1 মাস সময় চেয়েছিলেন কর্তারা। মঙ্গলবার ভার্চুয়াল সভায় সেই আবেদনে সাড়া দিয়েছে আইসিসি। অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে 28 জুন পর্যন্ত সময় পাওয়া গেছে। এই সময়ে ভারতের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আইসিসি। আগামী বোর্ড সভায় পূর্ণাঙ্গ পরিকল্পনা জানিয়ে দেবে ভারতের প্রতিনিধিরা। করোনার তৃতীয় ঢেউ সামাল দিয়ে ভারতে বিশ্বকাপ যদি সম্ভব না হয়, তাহলে সেটা সরে চলে যেতে পারে আরব আমিরাতে। তবে ভারতই থাকবে আয়োজনের দায়িত্বে। বিশ্বকাপে দল বাড়ানোর কথা আগেই জানিয়েছিল আইসিসি, আর তা ছিল আলোচনার অন্যতম এজেন্ডা। সেখান থেকেও এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। 2027 আর 31 ওয়ানডে বিশ্বকাপ হবে 14 দল নিয়ে। 2024 থেকে 4 টি-20 বিশ্বকাপে খেলবে 20 দল, আর 2025 ও 29-এ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে 8 দল নিয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম যাত্রা কঠিন হয়েছে করোনার কারণে। তবে এই আয়োজন লঙ্গার ভার্সনকে দিয়েছে ভিন্ন মাত্রা। 2023 থেকে 31 পর্যন্ত 8 বছর চক্রে এই আয়োজন চালিয়ে যেতে চায় আইসিসি। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ টি-20 সব ম্যাচ। সূচি বিপর্যয় এড়াতে কাল থেকে টানা 4 দিন মিরপুরে হবে 3টি করে ম্যাচ, জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। নির্ধারিত সময়ের সাথে আরেকটি ম্যাচ হবে সন্ধ্যা 6টায়। 26 দিনে লিগ শেষ করার পরিকল্পনা আয়োজকদের। বিকেএসপির মাঠ বৃষ্টিতে এই অবস্থা। কেবল উইকেট দেখে বোঝা যায় এখানেও খেলা হয়। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো নয় বলেই মাঠের এমন করুণ অবস্থা। মিরপুরে হোম অফ ক্রিকেটের বৃষ্টির প্রভাব ততটা নেই, তবে সেটাও খেলার উপযুক্ত নয়। তাই ক্রিকেটারদের অপেক্ষা বৃথা গেছে। ভারী বৃষ্টিতে পরিত্যক্ত মঙ্গলবারের সব ম্যাচ। বিকেএসপির মাঠ দ্রুত খেলার উপযোগী করা অসম্ভব। এমন অবস্থায় বিকল্প ভাবনা আয়োজকদের। সূচি বিপর্যয় এড়াতে বুধবার থেকে শেরেবাংলা স্টেডিয়ামে হবে 3টি করে ম্যাচ। নির্ধারিত সকাল 9টা, দুপুর 1:30টার সাথে যোগ হবে সন্ধ্যা 6টার ম্যাচ।
প্লেয়াররাও যাতে খেলাটা খেলতে পারে, আবার প্লেয়ারদের কমফোর্টের একটা ব্যাপার আছে, কিপিং দেম ইন গুড হোটেলস এন্ড এভরিথিং। ট্রাভেল টাইমও কিন্তু একটা ব্যাপার আছে। অ্যাকচুয়ালি এখন কিন্তু অনেক সময় বিকেএসপি যাওয়ার সাথে অনেক টাইম লেগে যায়। সবকিছু কনসিডার করে এই কারণে কিন্তু আমরা দিনে 3টা খেলা 2 দিন করে যাতে আবার গ্যাপ ডেটাকে ইনক্লুড করা যায়, সেই কারণে কিন্তু কালকে আমরা 2 দিনের মধ্যে খেলাটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। টানা 4 দিন মিরপুরে 3টি করে ম্যাচ, তাতে 6 ক্লাব থাকবে মাঠে, বাকিরা বিশ্রামে। দীর্ঘদিন পর খেলা মাঠে ফেরায় টানা ম্যাচের ধকল নিতে রাজি ক্রিকেটাররা। এদিকে আসন্ন জিম্বাবুয়ে সফরের কারণে 26 দিনের মধ্যে লিগ শেষের চ্যালেঞ্জ সিসিডিএম এর। আমাদের পুরো সময়টা কিন্তু খুবই অল্প, যেহেতু সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে। তাহলে এই 26 দিনের মধ্যে আমরা কি করে করব? আমরা আশা করছি কালকে থেকে আবার শুরু করব। মিরপুরে খেলা কিন্তু সম্ভব, মিরপুরের ড্রেনেজ ইজ গুড। বৃষ্টি মৌসুমে নির্ধারিত সূচিতে খেলা চালানো কঠিন, প্রথম 2 দিনে তার টের পাওয়া গেছে। তারপরও সমন্বয়ের মাধ্যমে সময় মতো লিগ শেষ করতে চাইছে সিসিডিএম। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লর্ডসে আজ শুরু হচ্ছে ইংল্যান্ড নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। মাঠে বসে খেলা দেখার সুযোগ আছে, তবে কোভিড টেস্ট নেগেটিভ হতে হবে দর্শকদের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়। জশ বাটলার, জনি বেয়াস্ট্রো, মঈন আলী সহ সিনিয়র 5 ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। চোট থেকে পুরো সেরে না ওঠায় স্টোকস ও আর্চারকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না ম্যানেজমেন্ট। চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন বেন ফোকস। এদিকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্টের অনুপস্থিতিতে নতুন বলে জুটি বাঁধবেন টিম সাউদি ও কাইল জেমিসন। অভিষেকের অপেক্ষায় ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। চোটে পড়ে নেপাল মিশনের ক্যাম্প থেকে ছিটকে পড়লেও কাতারের জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় তারিক কাজী। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন তিনি। অন্যদিকে করোনা নেগেটিভ হয়ে কাতারের দলের সাথে যোগ দিয়েছেন মিডফিল্ডার ইব্রাহিম। অবশেষে বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে অভিষেকের অপেক্ষা ফিনল্যান্ড প্রবাসী তারেক কাজীর। নেপাল ক্যাম্পে ডাক পড়লেও শেষ মুহূর্তে ইনজুরির কারণে ছিটকে পড়তে হয়েছিল। তবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন এই ডিফেন্ডার। 3 জুন আফগানিস্তান ম্যাচে সুযোগ পেলে দিতে চান নিজের সেরাটা। আমরা পুরো দল এখানে আছি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো নিয়ে আমরা সবাই কাজ করছি। দলে সুযোগ পেলে নিজেকে প্রমাণের চেষ্টা করব। নিজের সেরাটা দিয়ে দল হিসেবে খেলার চেষ্টা থাকবে। 24 সদস্যের স্কোয়াডে এখন পর্যন্ত নেই কোনো ইনজুরি সমস্যা। সকালে জিম সুইমিং শেষে বিকেলে মাঠের অনুশীলনে ব্যস্ত জামাল সাদরা। তবে ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে না জেমিজের শিষ্যরা। কোভিড প্রোটোকল অনুযায়ী ম্যাচ ভেন্যুতে অনুশীলন রাখেনি কাতার। করোনা আক্রান্ত হওয়া মোহাম্মদ ইব্রাহিম নেগেটিভ ফল নিয়ে কাতারে যোগ দিয়েছেন দলের সাথে। কাতার পৌঁছে কোভিড টেস্ট দিয়ে আমি অলরেডি নেগেটিভ হয়ে টিমের সাথে যোগদান করছি। আগামী 3টা ম্যাচ আমাদের এই আফগানিস্তান, ইন্ডিয়া এবং ওমানের সাথে, আমাদের জন্য সবাই দোয়া করবেন। কাতারে আসার পর থেকে এখন পর্যন্ত প্লেয়ারদের মধ্যে তেমন কোনো ইনজুরি দেখছি না। এই মুহূর্তে 24 জন প্লেয়ার আমাদের সাথে আছে। সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, কারোর মধ্যে কোনো মেজর কোনো ইনজুরি নাই, তেমন কোনো ধরনের সিকনেসও নাই। আর মাত্র একদিন বাদেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্ব মিশন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংসদ অধিবেশন শুরু আজ। 10 দিনে পাশ হবে আগামী অর্থ বছরে বাজেট। আয় না বাড়িয়ে ব্যয় বাড়াচ্ছে সরকার। জাতীয় সংসদে কাল 6,03,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। করোনা মোকাবেলায় গুরুত্ব। সীমান্ত জেলায় বেড়েছে করোনা রোগীর চাপ। 32 হাসপাতালের 19টিতে নেই আইসিইউ সুবিধা। উপনির্বাচনের তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। চলছে প্রচারণা, পোস্টার, ব্যানার। কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।